আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা ক্লাস 8 এর বিজ্ঞানের যে চ্যাপ্টার 3 সেই চ্যাপ্টারের কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আমাদের সবারই প্রবলেম হয়, যেমন হলো ব্যাপন, অভিস্রবণ ও প্রচ্ছেদন। ঠিক আছে, তো এইগুলোর মধ্যে পার্থক্য এবং এইগুলোর যে বেসিক বিষয় এইগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমেই আমরা যদি প্রথমে যাই, তো প্রথমে আমাদেরকে বুঝতে হবে হলো আমাদের যে দৃশ্যমান যে সকল বস্তু আছে, ঠিক আছে, তাদের মধ্যেও কি আছে, এই দৃশ্যমান বস্তুগুলোর মধ্যে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র কণা আছে। ঠিক আছে, এই কণাগুলো কখনোই কি থাকে না, স্থির থাকে না। তরল গ্যাসীয় পদার্থ এদের গতি সবচেয়ে বেশি হয়। যেমন একটা কঠিন পদার্থ বা সলিড পদার্থ, এখানে যে কণাগুলো, এই কণাগুলোর গতি খুবই কম। ঠিক আছে, বা নেই বললেই চলে। তরল পদার্থ আমরা জানি, তরল পদার্থ মুভ করে, চলাচল করে। তো তরল পদার্থের মধ্যে কণাগুলো কি একটু গতিশীল। আর গ্যাসের মধ্যে যেমন আমাদের বিভিন্ন ধরনের গ্যাস আমরা জ্বালানি হিসেবে ইউজ করি, বাতাস, এইগুলোর গ্যাসের মধ্যে যে কণাগুলো এইগুলোর গতিশক্তি কি অনেক বেশি। তো এইগুলো কেন জানলাম, কারণ আমাদের একটু পরে এটা লাগবে। তো প্রথম বলছিলাম হলো ব্যাপন। ব্যাপনের ইংলিশ হলো ডিফিউশন। তো ব্যাপনটা আসলে কি, আমরা যদি দেখি প্রথমে সংজ্ঞা দেখার আগে একটা চিত্র যদি দেখি, আমরা এখানে একটা উচ্চ ঘনত্বের অনেকগুলো কণা আছে। ঠিক আছে, এখানে কি নিম্ন ঘনত্ব মাত্র 4-5টা কণা আছে। তো এই যে কণাগুলোর উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে যে আসার যে প্রবণতা, ঠিক আছে, ছড়িয়ে পড়ার যে প্রবণতা, এটাই হলো কি ব্যাপন। তো এখানে ঘনত্বটা হচ্ছে কি খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। কঠিন তরল ও বা গ্যাসীয় পদার্থের কণাগুলোর উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে স্বতঃস্ফূর্ত ও সমভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়া হলো ব্যাপন। তাহলে এই ব্যাপনের সংজ্ঞাটা সবাই মুখস্থ করে নিবা। এখন এমসিকিউ এর জন্য একটা ফ্যাক্ট হতে পারে, সেটা হলো এই যে কণাগুলোর গতিশক্তির কারণেই কি হয়, ব্যাপন চাপের সৃষ্টি হয়। অর্থাৎ যে কণাগুলোর গতিশক্তি যত বেশি, তার ব্যাপন চাপটাও কি হবে তত বেশি। গতিশক্তি এখানে যত বেশি হবে, সে তত দ্রুত কি করবে, এই উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে মুভ করবে বা পাস করবে। কিছু বাস্তব উদাহরণ যদি আমরা দেখি, যেমন আমাদের ঘরের কোণে রাখা পারফিউমের সুগন্ধ ছড়িয়ে পড়া। ঠিক আছে, ঘরের এক কোণে যদি পারফিউম ইউজ করে, তাহলে অন্য ঘরে বা ওই ঘরের সকল জায়গায় কি করে ছড়িয়ে পড়ে। এখান থেকে দেখা যাচ্ছে এই যে বোতলের ভিতর থেকে এই কণাগুলো কি হচ্ছে, উচ্চ চাপে নিম্ন ঘনত্বের দিকে এরা কি করতেছে, ছড়িয়ে পড়তেছে। আবার যদি আমরা আমাদের এই যে রং মিশানো বা চায়ের কথা বলি, হ্যাঁ, এক ফোঁটা রং গ্লাসের মধ্যে দিলে সেটা সমস্ত জায়গায় কি করতেছে, ছড়িয়ে পড়তেছে। তার এই যে উচ্চ ঘনত্বের যে কণাটা ছিল, ওইটা কি হচ্ছে নিম্ন ঘনত্বের কণার দিকে ছড়িয়ে পড়তেছে। পানিতে নীল বা চায়ের রং মিশানো। তো আরেকটা ফ্যাক্ট হলো যে তাপমাত্রা বাড়লে কিন্তু অণুগুলোর গতিশক্তি বাড়ে, তাই ব্যাপন আরো বেড়ে যায়। তাহলে তাপমাত্রা বাড়লে গতিশক্তি বাড়বে, ব্যাপন আরো কি হবে, বেড়ে যাবে। এখন জীব জগতে আসলে ব্যাপন কেন গুরুত্বপূর্ণ। আমাদের উদ্ভিদ এবং প্রাণী উভয়ের বেঁচে থাকার প্রধান চাবিকাঠি ব্যাপনের উপর নির্ভরশীল। কিভাবে আসলে যদি আমরা দেখি, একটা পাতা, ঠিক আছে, আমরা জানি পাতাতে কি হয়, সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস হয়। ফটোসিনথেসিসের সময় কার্বন ডাই অক্সাইড প্রয়োজন হয় এবং অক্সিজেন উপজাত হিসেবে কি হয়, বের হয়ে যায়, যেটা আমরা আমাদের শ্বাস প্রশ্বাসের ক্ষেত্রে ইউজ করি, ব্যবহার করি। আবার শ্বসন বা রেসপিরেশনের সময়, উদ্ভিদের রেসপিরেশনের সময় কিন্তু উদ্ভিদও কি করে, অক্সিজেন ব্যবহার করে। উদ্ভিদ যে শুধু অক্সিজেন ছেড়ে দিচ্ছে তা নয়, বিশেষ করে রাতের বেলা তার শ্বসন হয় বা রেসপিরেশন হয়, সেই সময় কি হয়, অক্সিজেন গ্রহণ করে। যেমন অনেকেই বলে থাকে যে বড় বড় গাছের নিচে রাতের বেলা শোয়া ঠিক না, কারণ হয় কি, ওই শ্বাসকষ্ট হতে পারে। যেহেতু রাতের বেলা তার শ্বসন হচ্ছে, মানে সে গাছটাও অক্সিজেন নিচ্ছে, তুমিও অক্সিজেন নিচ্ছ, যার কারণে কি অক্সিজেনের সংকট দেখা দিতে পারে। তো এই যে গ্যাসের আদান প্রদান, ঠিক আছে, এইগুলো কিন্তু ব্যাপনের উপর নির্ভরশীল, মানে ঘনত্বের উপর নির্ভরশীল, গ্যাসের যে ঘনত্ব। তাহলে ব্যাপন প্রক্রিয়ায় কোনো শক্তির প্রয়োজন হয় না। ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস, শুধু ঘনত্বের পার্থক্য থাকলেই হয়। এবার আসো অভিস্রবণ। অভিস্রবণের বাস্তব ঘটনা আমরা সবাই জানি। আমরা ছোটবেলায় এই কিসমিস দেখতাম, হ্যাঁ, কিসমিস পানিতে রাখলে কি হয়, ফুলে যেত কিছুক্ষণ পর। তো ওইটাই হচ্ছে অভিস্রবণ। আমরা একটু বোঝার চেষ্টা করি, তার আগে আমাদেরকে বুঝতে হবে দ্রবণ। যেমন আমাদের ধরো একটা চিনি আছে, হ্যাঁ, চিনির সাথে আমরা কি করি, পানি মিক্স করি, হ্যাঁ, মানে
পানির মধ্যে চিনি দিলে কি হবে, শরবত হয়ে যায়। তো এখানে চিনিটা হলো কি দ্রব বা সলিউট, প্লাস দ্রাবকটা হলো কি সলভেন্ট পানি, ঠিক আছে। দুইটা মিলে হয়ে গেল কি দ্রবণ বা সলিউশন। তাহলে এখানে আসলে দ্রাবকটা চিনা খুবই গুরুত্বপূর্ণ। যার ভিতর গলে যায় সে হলো দ্রাবক, যা গলে যায় সে হলো দ্রব। চিনি বা লবণটা যেহেতু গলে গেছে, তাহলে চিনি হলো কি দ্রব, আর দ্রাবক হলো পানি। তাহলে অভিস্রবণের ক্ষেত্রে দ্রাবকের কথাটা মনে রেখো। এবার আসো যে আমাদের কিছু মেমব্রেনস বা তিনটা পর্দার কথা যদি আমরা চিন্তা করি, এটা আমাদের অভিস্রবণের ক্ষেত্রে লাগবে। একটা হচ্ছে অভেদ্য, যে কোনো কিছু কি করতে পারে না, যেটা দিয়ে পাস করতে পারে না। হ্যাঁ, এই যে কোনো কণায় কি করতে পারতেছে না, এই পলিথিন বা এই পর্দাটাকে দিয়ে পাস করতে পারতেছে না, এটাকে বলা হয় অভেদ্য বা ইমপারমিয়েবল। আরেকটা আছে ভেদ্য, পারমিয়েবল, মানে যেটার ভিতর দিয়ে সকল কণা কি করতে পারে, পাস করতে পারে। এই যে ছোট বড় সকল কণা এই দিক দিয়ে কি করতে পারে, দরজার মতো, হ্যাঁ, পাস করতেছে। যেমন এর উদাহরণ হলো কোষ প্রাচীর। কিন্তু আমাদের ভাইয়া লাগবে হলো অর্ধভেদ্য বা সেমি পারমিয়েবল, যেটাকে যেটার এক্সাম্পল হলো কোষ পর্দা। ঠিক আছে, কোষ পর্দা হলো, এই কোষ পর্দার আরেকটা নাম হলো প্লাজমা মেমব্রেন। এটা কি করে, মানে ছাঁকনির মতো, ঠিক আছে, এই ছোট ছোট কণাগুলো কি করতে যেতে পারবে, বড়গুলোকে আটকে দিবে। তো এই অর্ধভেদ্য পর্দাটা আমাদের লাগবে অভিস্রবণে। এখন দেখো এখানে এই পাশে একটা উচ্চ ঘনত্বের একটা দ্রবণ আছে, এই পাশে একটা কি নিম্ন ঘনত্বের একটা দ্রবণ আছে, ঠিক আছে। তো এখানে হলো মেইনলি আমাদের যে দ্রাবকটা পানি, যেটা ঠিক আছে, পানিটা শুধু কি করবে, এই যে অর্ধভেদ্য যে পর্দাটা আছে এটা দিয়ে পানিটা পাস করবে, কিন্তু কোনো প্রকার দ্রব পাস করতে পারবে না। অনলি পানি এই নিম্ন ঘনত্ব থেকে উচ্চ ঘনত্বের দিকে পাস করবে। তাহলে দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণ একটি অর্ধভেদ্য পর্দা দ্বারা আলাদা থাকলে দ্রাবক মানে হলো পানি কম ঘনত্বের দ্রবণ থেকে উচ্চ ঘনত্বের দ্রবণের দিকে যাওয়ার যে প্রক্রিয়া সেটাই হলো অভিস্রবণ। তাহলে অভিস্রবণ হলো এক ধরনের বিশেষ ধরনের একটা ব্যাপন যা শুধু তরলের ক্ষেত্রে ঘটে। কাইন্ড অফ মনে রাখতে পারো। তাহলে আশা করি অভিস্রবণের বিষয়টা ক্লিয়ার, যে এখানে শুধুমাত্র কি হচ্ছে, শুধু পানি বা দ্রাবকটা কি হচ্ছে, যেখানে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে প্রবাহিত হচ্ছে, এই অর্ধভেদ্য পর্দা দ্বারা ওই যে দ্রবগুলো আছে দ্রবগুলো পাস করতে দেওয়া হয় না। এই যে কিসমিসের কথা বলছিলাম, ঠিক আছে, এই যে কিসমিস রেখে দিলে, একটা শুকনো কিসমিস রেখে দিলে, কিসমিসের ভিতরে কি হচ্ছে ঘটনাটা যদি আমরা দেখি, কিসমিসের ভিতরে যেহেতু উচ্চ ঘনত্ব, কারণ ওখানে সলিউট বেশি থাকে, যেহেতু পানিটা বের হয়ে গেছিল আগেই শুকানোর সময়, তাহলে আমরা যেহেতু পানির ভিতর রেখেছি, তাহলে এই যে পানিটা কি নিম্ন ঘনত্ব, এই যে পানির যে অণুগুলা কি হচ্ছে, এইগুলা কিসমিসের ভিতরে এই যে তার অর্ধভেদ্য যে পর্দাটা আছে, ঠিক আছে, এই পর্দা দিয়ে শুধুমাত্র ওয়ানলি দ্রাবকটা বা পানিটা নিম্ন ঘনত্ব থেকে উচ্চ ঘনত্বের দিকে প্রবেশ করবে, এবং যার ফলে এই কিসমিসটা কি হবে, ফুলে উঠবে। ঠিক আছে, তো কিসমিসের উদাহরণ দিয়ে তোমরা এটা মনে রাখতে পারো। এখন অভিস্রবণ জীবজগতে কেন গুরুত্বপূর্ণ। আমরা যদি একটা গাছের যদি একটা শিকড়ের কথা বা মূল রোমের কথা চিন্তা করি, অর্থাৎ যেখান থেকে পানি শোষণ করে নেয় শিকড়ের সাহায্যে, তো এই যে এই অংশগুলো হচ্ছে মূল রোম, ঠিক আছে, এই অংশগুলো হলো মূল রোম। এটা হচ্ছে মাটি, আর মাটির মধ্যে আছে কি কিছু পানির কণা। তো যে মূল রোমের মাধ্যমে কি করে, এই যে ছোট ছোট পানির কণাগুলো গাছের ভিতরে কি করতেছে, প্রবেশ করতেছে, শুধুমাত্র পানি প্রবেশ করতেছে এই ক্ষেত্রে। এই জন্য এটাকে আমরা বলতে পারি কি এটা ওয়ান টাইপ অফ অভিস্রবণের মতো কাজ করতেছে, ঠিক আছে। এখন আসো ইমবাইবিশনের সাথে অভিস্রবণের কিছুটা মিল আছে, বাট একটু ডিফারেন্স আছে। সেটা হলো, আমরা জানি ওই যে কাঠের যে বস্তুগুলো আছে ওইগুলা কি হয়, যদি আমরা ভিজা বা কোনো সেতে জায়গার মধ্যে রাখি, ওইগুলা কি করে পানি শোষণ করে নেয়। তাহলে ওই যে কাঠের মধ্যে কিছু আছে কি কলয়েড ধর্মী পদার্থ, যেগুলোতে সেলুলোজ, তারা কি করে তরল শোষণ করে। তাহলে ওইটার যে প্রক্রিয়া সেটাই হলো ইমবাইবিশন, ঠিক আছে। তাহলে কলয়েড ধর্মী পদার্থ যেমন সেলুলোজ, তার দ্বারা যদি তরলের শোষণ হয় সেই প্রক্রিয়া হলো ইমবাইবিশন। এরপর কাজ শুরু করে উদ্ভিদের পরিবহন টিস্যু। তাহলে প্রথমে প্রথমে তো তোমার তরলটা শোষণ করলো, ঠিক আছে, শিকড় কি করলো, তরলটা
শোষণ করলো মূলরোম, তারপরে সেটা আমাদের এই যে শিকড়, বড় আরো মোটা শিকড়ের মধ্যে দিয়ে, গাছের কাণ্ডর মধ্যে দিয়ে সেটা কি করে পাতায় পৌঁছে যাবে পানি, ঠিক আছে। তো ওই পানিটা পৌঁছানোর জন্য আরেকটা কি লাগে, পাইপ লাইনের মতো হিসেবে কাজ করে পরিবহন টিস্যু। এইগুলো হলো কি ভাইয়া, পরিবহন টিস্যু, ঠিক আছে। এইগুলো হচ্ছে পরিবহন টিস্যু। আমাদের পরিবহন টিস্যু হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে জাইলেম আর একটা হচ্ছে ফ্লোয়েম। আসলে জাইলেম হলো ঊর্ধ্বমুখী পরিবহন করে, মানে এই যে উম, পানিটাকে কি করতেছে, নিচ থেকে একদম উপরে নিয়ে চলে যায়, সকল প্রকার কাণ্ড পাতায় পৌঁছে দেয়, শুধুমাত্র ঊর্ধ্বমুখী। তো এটা কেমনে মনে রাখবো, আমি মনে রাখছিলাম যে জাইলেম মানে জল, জল মানে শুধুমাত্র সে কি করবে, পানি পরিবহন করবে, পানির সাথে খনিজ লবণ পরিবহন করবে। আরেকটা আছে হলো ফ্লোয়েম টিস্যু, এই যে এই পাশের গুলো হচ্ছে কি ফ্লোয়েম টিস্যু। ফ্লোয়েম টিস্যু হচ্ছে দ্বিমুখী, সে নিচ থেকে উপরে এবং উপর থেকে নিচে সব দিকেই সে যাতায়াত করতে পারে। তো ফ্লোয়েম টিস্যুর কাজ হলো খাদ্য পরিবহন করা। আমরা মনে রাখছিলাম যে ফ্লোয়েম, ফ্লোয়েম মানে হচ্ছে ফুড, ফুড মানে খাদ্য। তাহলে পাতায় তৈরি যে খাদ্য সেইগুলো কি করে, দেহের বা উদ্ভিদের সকল অংশে, পাতা থেকে সকল জায়গায় শিকড় পর্যন্ত এই ফ্লোয়েম টিস্যুগুলা এই খাদ্যগুলোকে কি করে, পরিবহন করে। তাহলে এইগুলোর মধ্যে এইগুলা হচ্ছে কি, এই যে ইমবাইবেশন, অভিস্রবণ, এইগুলোর সাথে রিলেটেড, ঠিক আছে। আমরা কিছুক্ষণ পরে এটা দেখব। এবার আসো খুবই গুরুত্বপূর্ণ, যেটা হলো প্রস্বেদন বা ট্রান্সপিরেশন বলা হয় ইংলিশে। উদ্ভিদ মূল যে পানি শোষণ করে, ঠিক আছে, তার প্রয়োজনের অতিরিক্ত পানি পাতার মাধ্যমে বাষ্পাকারে বের করে দেওয়ার প্রক্রিয়া হলো প্রস্বেদন বা বাষ্পমোচন, ঠিক আছে। তো এটা অনেক কিছুটা নতুন বিষয় তোমাদের কাছে মনে হতে পারে, আমাদের কাছে এরকম মনে হয়েছিল। তো এই যে এই উদ্ভিদের যে একটা পাতা, ঠিক আছে, পাতার নিচের পৃষ্ঠা যদি তোমরা দেখো মাইক্রোস্কোপ দিয়ে দেখলে, হ্যাঁ, তো এইখানে পাতার ভিতরে কি থাকে, ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে, যেটাকে বলা হয় পত্ররন্ধ্র। এবং এর পাশে দিয়ে থাকে হচ্ছে রক্ষী কোষ, হ্যাঁ। এটা ডিটেলস তোমরা স্ট্রাকচার আরো বড় ক্লাসে পাবা। তো এই পত্ররন্ধ্র দিয়ে কি হচ্ছে, অতিরিক্ত পানি গাছ বের করে দিচ্ছে, এইটাকে বলা হয় প্রস্বেদন। এখন প্রস্বেদন আবার তিন প্রকার হয়ে থাকে, একটা হচ্ছে পত্ররন্ধ্রীয়, আরেকটা হলো ত্বকীয়, আরেকটা হচ্ছে লেন্টিকুলার, অর্থাৎ পাতার মধ্যে দিয়ে কিছু সে পানি বের করে দেয়, মোস্ট অফ দি পানি। আবার গাছের যে কাণ্ড বা ত্বক আছে সেই দিক দিয়ে বের করে দেয়, লেন্টিকুলার দিয়ে কিছু পরিমাণ পানি বের করে দেয়। তো প্রচ্ছেদনের পর হলো, আচ্ছা, প্রচ্ছেদন রিলেটেড একটা প্রশ্ন আসে, সেটা হলো প্রচ্ছেদন একটি প্রয়োজনীয় উপদ্রব বা নেসেসারি ইভিল। এখানে দুইটা ওয়ার্ড আছে, একটা হচ্ছে প্রয়োজনীয় আর একটা হচ্ছে কি উপদ্রব, মানে হচ্ছে নেসেসারি আর একটা হচ্ছে ইভিল। একদিকে প্রয়োজনীয়, আবার আরেক দিক দিয়ে কি উপদ্রব বা খারাপ, শয়তানি, ঠিক আছে। তাই এটা কেন, এটা আসলে প্রয়োজনীয় কেন হচ্ছে, আমাদের পানি এবং খনিজ লবণের যে ঊর্ধ্বমুখী টান তৈরি করে পাতাকে ঠান্ডা রাখে। তাহলে এই যে শিকড় থেকে, তুমি চিন্তা করো, শিকড় থেকে মাটির নিচ থেকে একটা গাছের উচ্চ কাণ্ড পর্যন্ত পাতাতে তার পানি পৌঁছানোর জন্য কি প্রয়োজন, একটা টান প্রয়োজন আছে না, একটা চাপ, একটা প্রেশার প্রয়োজন হয়। তো ওইটাই কে তৈরি করে, ওইটাই তৈরি করে হলো প্রস্বেদন, যার কারণে পানি এবং খনিজ লবণের ঊর্ধ্বমুখী টান তৈরি করে এবং পাতাকেও কি করে, সে ঠান্ডা রাখে। এই যে সূর্যের আলো পড়তেছে, সূর্যের আলো পাতায় পড়ে, কিন্তু তাও কি হয় না, পাতা পুড়ে যায় না কেন, কারণ পাতা এই যে প্রস্বেদনের মাধ্যমে তার পানিগুলোকে কি করে, বাষ্পাকারে বের করে দিচ্ছে। এই জন্য পাতা কি হয়, ঠান্ডা থাকে বা গাছটা ঠান্ডা থাকে। কিন্তু ভাইয়া, যদি অতিরিক্ত পানি যদি এই দিক দিয়ে বের হয়ে যায়, তাহলে কি হতে পারে, উদ্ভিদটা মারা যেতে পারে। তাহলে একদিকে প্রয়োজনীয়, আরেকটা হচ্ছে কি উপদ্রব্য। প্রস্বেদন না হলে জাইলেম বাহিকায় পানির টান তৈরি হতো না, ফলে উদ্ভিদ পুষ্টি পেত না। আবার মাত্রা অতিরিক্ত প্রস্বেদন উদ্ভিদকে শুকিয়ে মেরে ফেলতে পারে, ঠিক আছে। তো আই হোপ সবাই বুঝতে পারছো এটা। এখন একটা আমরা গাছের একটা পুরো বায়ো ইকোসিস্টেমের মাধ্যমে এই বিষয়গুলো দেখব। প্রথমে যদি আমরা দেখি পানির যেই, হ্যাঁ, পানির যে শোষণ, সেটা হতে পারে কি ভাইয়া, অভিস্রবণের মতো, ঠিক আছে, যে শুধুমাত্র পানিকে মূল রুমে প্রবেশ করতেছে, মানে দ্রাবক, ঠিক আছে। তাহলে ওটা কি একটা অসমোসিস প্রক্রিয়া আমরা বলতে পারি। এখন এটার পরে হচ্ছে পরিবহন টিস্যুর মাধ্যমে, জাইলেমের মাধ্যমে পানিগুলো কি হচ্ছে, উপরের দিকে উঠতেছে, ঠিক আছে। উপরের দিকে ওঠার পরে এখানে আবার কি হচ্ছে, পানিগুলা কিছু পানি বাষ্পাকারে বের হয়ে যাচ্ছে, হ্যাঁ, বাষ্পমোচন হচ্ছে ভায়া প্রস্বেদন বা ট্রান্সপিরেশন। এখানে আরেকটা বিষয় ঘটে, সেটা হচ্ছে আমরা জানি সালোক সংশ্লেষণে কি হয়, সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিসে অক্সিজেন কি হয়, বের হয়ে যায়, কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে পাতা। তো ওইটার যে এক্সচেঞ্জ, কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেন যে এক্সচেঞ্জ, ওটা যেহেতু ঘনত্বের সাথে রিলেটেড, ওটা হচ্ছে কি ব্যাপন বা ডিফিউশনের মাধ্যমে হয়ে থাকে।
তো অধ্যায়ের যদি সারসংক্ষেপ দেখি এক নজরে, সেটা হলো যে ব্যাপন মানে হচ্ছে ডিফিউশন। এটা এখানে পার্থক্য হলো উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে ছড়িয়ে পড়া, যেমন সুগন্ধ ছড়ানো। 2 নম্বর হলো অভিস্রবণ বা অসমোসিস। এটা হচ্ছে কি নিম্ন ঘনত্বের দ্রবণ থেকে উচ্চ ঘনত্বের দ্রবণের দিকে অর্ধভেদ্য পর্দা এখানে কি থাকবে, ঠিক আছে, ওইটার মাধ্যমে যে দ্রাবকের যে পাসিং বা দ্রাবকের যে মুভমেন্ট হয়, ঠিক আছে, নিম্ন ঘনত্ব থেকে উচ্চ ঘনত্বের দিকে, রায় কিছুটা এর বিপরীত, ঠিক আছে। এটাকে যেমন হচ্ছে কিসমিস ফুলে দাও, এটা হচ্ছে অভিস্রবণ। আর প্রস্বেদন হচ্ছে কি উদ্ভিদ দেহ থেকে বাষ্পাকারে পানি নির্গমন, ঠিক আছে। তো এই পর্যন্তই ছিল। যদি কোনো সমস্যা থাকে আমাদেরকে অবশ্যই জানাবেন, আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ।